মোস্তাফিজুর রহমান এখন পর্যন্ত যেমনটা শোনা যাচ্ছে যে 2 ম্যাচের জন্য তিনি এনওসি পেতে পারেন। এই জায়গাটা আমার কাছে মনে হয় যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আরেকটু উদার হতে পারত, যেহেতু সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে সিরিজটা। সো এটা খুব বেশি ইম্পর্ট্যান্ট সিরিজ আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় না। আলটিমেটলি এই জায়গাটাতে তাদের ম্যাচ যেহেতু দিল্লি ক্যাপিটালসের আছে 18 তারিখ, 21 তারিখ এবং 24 তারিখ, এই 3টা ম্যাচের জন্য মোস্তাফিজুর রহমানকে কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড চাইলে ছাড়তে পারত। কারণ আরব আমিরাতের সঙ্গে সিরিজ, এটার ভ্যালু আসলে খুব বেশি অ্যাড করে না। তবে হ্যাঁ, যদি দিল্লি ক্যাপিটালস পরবর্তী রাউন্ডে ওঠে, সেক্ষেত্রে এলিমিনেটেড এবং কোয়ালিফায়ারের যে সময়টা, সেই সময়টার সঙ্গে ক্ল্যাশ করে যায় বা কনফ্লিক্ট করে যায় পাকিস্তানের সঙ্গে সিরিজটা। আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে যখন এরকম ইম্পর্ট্যান্ট সিরিজ সামনে আসছে, তখন ন্যাশনাল ডিউটিটাকে প্রেফার করা উচিত এবং ওই জায়গাটা নিয়ে আসলে কোনো ছাড় দেওয়ার কিছু নেই। কারণ সিরিজটা পাকিস্তানের সঙ্গে, ইম্পর্ট্যান্ট সিরিজ, বড় টিমের সঙ্গে, এখানকার এক্সপিরিয়েন্সের জায়গাটা অনেক বড় ব্যাপার এবং একজন প্লেয়ারের আমার কাছে মনে হয় যে অ্যাজ অ্যান ইন্টারন্যাশনাল ক্রিকেটার আপনি যদি পাকিস্তানের সঙ্গে সিরিজ মিস করে আইপিএল খেলতে চান, তখন আসলে দিন শেষে ক্রিকেট জয়ী হবে না। তবে হ্যাঁ, ওই যেটা বলছিলাম যে বড় পরিসরের এক্সপেরিয়েন্স, ম্যাচ ইন্টেন্সিটির জায়গাটা, হ্যাবিচুয়েশন সব কিছু মিলিয়ে যে আরব আমিরাতের সঙ্গে সিরিজটা, এই সিরিজটা একটা কিন্তু সুযোগ হতে পারতো যে মোস্তাফিজের জায়গায় বিকল্প অন্য কোনো বাহাতি পেস বোলার যদি বেটার শেপে আছেন কি নাই, সেই ব্যাপারটাও দেখা হয়ে যেত এবং মোস্তাফিজুর রহমানও আইপিএলে পরিপূর্ণভাবে 3টা ম্যাচের জন্য তিনি যেতে পারতেন। এখন দিল্লি ক্যাপিটালস আসলে কোনভাবে রাজি হবে বা দিল্লি ক্যাপিটালসের সঙ্গে মোস্তাফিজুর রহমানের কোনভাবে কথা হয়েছে, এখন সেটা কি তারা শুধুমাত্র প্রাথমিকভাবে যে 3টা ম্যাচ বাকি রয়েছে সেই 3টা ম্যাচের জন্য, নাকি ওভারঅল যদি দিল্লি ক্যাপিটালস এলিমিনেটর কোয়ালিফায়ারে উঠে সেই সব পর্যন্ত তার সঙ্গে কথা বলেছে, সেটা তো আর আমরা এই মুহূর্তে জানি না। বাট যদি প্রাথমিকভাবে এরকম কথা হয়ে থাকে যে বাকি যে 3টা ম্যাচ বাকি আছে, সেই 3টা ম্যাচের জন্য দিল্লি ক্যাপিটালস মোস্তাফিজুর রহমানকে চায়, সেক্ষেত্রে আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে এটা উচিত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এই 3টা ম্যাচের জন্য মোস্তাফিজুর রহমানকে ছেড়ে দেয়। কারণ বড় কোনো সিরিজের সঙ্গে শিডিউলটা কনফ্লিক্ট করছে না, সেটা সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে আছে। আর সাকিব আল হাসানকে এনওসি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড পিএসএল খেলার জন্য লাহোর কালান্দার্সের হয়ে। খুব ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার আমি বলবো, সেটা হচ্ছে যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে আসলে ক্রিকেটার সাকিব আল হাসানকে নিয়ে কোনো প্রবলেম নাই, সেটা কিন্তু এর মাধ্যমে প্রতীয়মান হলো। এখন গভর্নমেন্টের পলিসিতে পলিটিশিয়ান সাকিব আল হাসানকে নিয়ে হয়তো বা আরেকভাবে চিন্তা করে, সেখানে কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ইন্টারফেয়ার করার আসলে খুব বেশি সুযোগ থাকে না। অনেকে হয়তো বা এই ব্যাপারটা গুলিয়ে ফেলেন, ভাবেন যে ক্রিকেট বোর্ড হয়তো বা গভর্নমেন্টের কোনো একটা পার্ট, বাট ব্যাপারটা আসলে সেরকম না যে ক্রিকেট বোর্ডের গভর্নমেন্টের পলিসি পাল্টানোর সক্ষমতা থাকে বা পলিসি পাল্টানোর সক্ষমতা আছে, সেটা আমার কাছে মনে হয় না যে আছে। এখন এনওসিটা দেওয়া হয়েছে সাকিব আল হাসানকে, দ্যাট মিনস বাংলাদেশ ক্রিকেট বোর্ড সাকিব আল হাসানের ব্যাপারে উদারতা দেখিয়েছে এবং তাদের কোনো প্রবলেম নাই, সেটা তারা প্রমাণ করেছে। বাট ফ্যাক্ট ইজ যেটা প্রবলেম, সেটা হচ্ছে যে বাংলাদেশের গভর্নমেন্ট তারা তাদের পলিসি অনুযায়ী চলে এবং সেই পলিসি অনুযায়ী তারা সাকিব আল হাসানকে হয়তো বা ডিল করছে পলিটিক্যাল পার্সন হিসেবে এবং তারা সেই অনুযায়ী তাদের মতো করে চিন্তাভাবনা করছে। এখন আমরা যেহেতু পলিটিক্যাল পার্সন না, সো এই ব্যাপারে আমরা ওইভাবে মন্তব্যটাও আসলে করতে পারি না বা করাটাও আসলে সমীচীন না। তবে একটা বিষয় ক্রিকেটার সাকিব আল হাসানকে নিয়ে যদি বলি যে দেখেন, একটা ম্যাচের জন্য তিনি যেভাবে প্রিপারেশন নিয়েছেন বা যেভাবে প্রিপারেশন নিচ্ছেন, আমরা দেখলাম যে অল অফ আ সাডেন সাকিব আল হাসান প্র্যাকটিস করা শুরু করেছেন। সো এটাই কিন্তু তরুণ ক্রিকেটারদের জন্য একটা আদর্শের জায়গা যে একজন ক্রিকেটারের ক্রিকেট খেলার প্রতি নিবেদনের জায়গাটা আসলে কতটুকু থাকে বা কতটুকু হওয়া উচিত, বা একজন তরুণ ক্রিকেটার তার কাছ থেকে আসলে এই ডিসিপ্লিনের জায়গাটা বা এই আত্মনিবেদনের জায়গাটা কিন্তু অনেক ভালো মতো শিখতে পারেন এবং সাকিব আল হাসান সেই শিক্ষাটাই তার ক্যারিয়ারের সায়ান্নে এসেও সে ব্যাপারটা কিন্তু ভালো মতো দেখিয়ে দিয়ে গেছেন। আর মোস্তাফিজুর রহমানের ব্যাপারে যদি আমি বলি, তাহলে প্রাথমিকভাবে মোস্তাফিজুর রহমানকে নিলামে 2 কোটি যখন তার বেস প্রাইস ছিল, তাকে নেয়নি আইপিএলের কোনো টিম। আমার কাছে এই পুরো ব্যাপারটা মনে হয়েছে যে তখনকার বাংলাদেশ ভারত পলিটিক্যাল সিনারিওর একটা ইম্প্যাক্ট পড়েছে, বাংলাদেশ ভারত রাজনৈতিক সম্পর্কের একটা ইম্প্যাক্ট সেই জায়গাটা পড়েছে আইপিএলের নিলামের মধ্যে এবং এটা আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়েছে। এখন যখন আসলে বাইরের দেশের ক্রিকেটাররা আসছে না, অ্যাভেলেবিলিটি নাই, এখন নিরুপায় হয়ে আবার মোস্তাফিজুর রহমানের শরণাপন্ন হতে হয়েছে। কিন্তু মোস্তাফিজকে যে আইপিএলের ফ্র্যাঞ্চাইজির টিমগুলো চায় ব্যক্তিগতভাবে বা তার একটা কদর আছে, সেটার প্রমাণ কিন্তু আবারও হয়েছে তার ভিত্তিমূল্যের জায়গাটা। দেখেন, যদি সব পুরো আইপিএল তিনি খেলতেন তাহলে 6 কোটি রুপি ভিত্তিমূল্য পেতেন, সেই অনুযায়ী মোস্তাফিজুর রহমানকে ম্যাচ বাই ম্যাচ নেওয়া হয়েছে। এবং একটা বিষয় কিন্তু উল্লেখযোগ্য, সেটা হচ্ছে আইপিএলের ফ্র্যাঞ্চাইজিরা কেন মোস্তাফিজুর রহমানকে পছন্দ করে। কারণ পরিসংখ্যানগতভাবে আপনি যদি চিন্তা করেন, তাহলে মোস্তাফিজুর রহমান আইপিএলে যতজন বাহাতি পেস বোলার আছেন এখন পর্যন্ত খেলেছেন, তাদের মধ্যে সবচাইতে কম ইকোনমি রেটের অধিকারী। আবারও বলি, মোস্তাফিজুর রহমান আইপিএলে যতজন বাহাতি পেস বোলার এই যাবৎকালে খেলেছেন, তাদের মধ্যে সবচাইতে কম ইকোনমি রেটের অধিকারী 2 নম্বরে আছেন মিচেল জনসন, 3 নম্বরে আছেন ট্রেন্ট বোল্ট। তার মানে মিচেল জনসন বা ট্রেন্ট বোল্টের চাইতেও মোস্তাফিজুর রহমান
রহমানের আইপিএলের পরিসংখ্যানটা কিন্তু বেটার। সো আইপিএলের টিমগুলো কিন্তু অনেক বেশি মাত্রায় ডেটা ওরিয়েন্টেড। সো আলটিমেটলি তারা সেই অনুযায়ী আসলে চিন্তা করে এবং যে কারণে মোস্তাফিজকে প্রেফার করে। এর আগে তারা মোস্তাফিজুর রহমানকে নিতে পারে নাই, এটা আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়েছে সেটা ইন্ডিয়া বাংলাদেশ রাজনৈতিক সম্পর্কের কারণে।